হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC9 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, নির্জোট আন্দোলনের সূত্রপাত কিভাবে হয়েছিল। নির্জোট আন্দোলন বলতে জোট নিরপেক্ষ আন্দোলন। তার সঙ্গেই আছে উন্নয়নশীল দেশসমূহের ক্ষেত্রে এই আন্দোলনের ভূমিকা ও প্রাসঙ্গিকতা আলোচনা করো। কি বলা হচ্ছে দেখো, প্রথমে পয়েন্ট করা হয়েছে জোট নিরপেক্ষ আন্দোলন বা নির্জোট আন্দোলন। সেখানে কি বলা হচ্ছে দেখো, ভালো করে প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় আন্তর্জাতিক রাজনীতিতে একটা বড় রকমের পরিবর্তন ঘটে যায়। তারপর কি বলা হচ্ছে দেখো, কোথাও বিনা প্রতিরোধে, কোথাও রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে এশিয়া ও আফ্রিকার বহু পরাধীন দেশ সাম্রাজ্যবাদী শৃঙ্খল থেকে মুক্তি পায়। এই সদ্য স্বাধীন দেশগুলি প্রত্যেকের তখন একটাই চিন্তা, ঠান্ডা লড়াইয়ের পরিপ্রেক্ষিতে কিভাবে নিজের সার্বভৌমত্ব ও স্বাধীনতা বজায় রাখা যায় এবং কিভাবে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের ব্যবস্থা নেওয়া যায়। এরা প্রত্যেকেই ভেবে নিয়েছিল যে মার্কিন জোট ও সোভিয়েত জোট কোনো পক্ষেই যোগ না দিয়ে উভয় পক্ষের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে নিরপেক্ষ ও স্বাধীনভাবে চলাটাই জাতীয় স্বার্থের অনুকূল হবে। এই ধরনের বিবেচনা থেকেই তারা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জোট নিরপেক্ষ নীতি অনুসরণের সিদ্ধান্ত নেয় এবং কালক্রমে এটি একটি আন্দোলনের রূপ নেয়। এবার দেখো গুরুত্বপূর্ণ সম্মেলন। ভারতের স্বাধীনতা অর্জনের 5 মাস আগে 1947 সালের মার্চ মাসে দিল্লিতে এশীয় বিষয়ক যে সম্মেলন অর্থাৎ এশিয়ান রিলেশন কনফারেন্স অনুষ্ঠিত হয়, সেখানে জোট নিরপেক্ষ নীতির অঙ্কুরোদ্গম হয়। তারপরে দেখে নাও আলোচনা পঞ্চশীল নীতি। পরের পয়েন্ট দেখার আগে একটা বিষয় তোমাদের বলবো যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস বিগত বছরগুলির মতো এবছরেও চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সেমিস্টার 4-এর ক্লাস অলরেডি অনেক দিন ধরেই শুরু হয়ে গিয়েছে। তোমাদের যাদের অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা আছে তোমরা অ্যাডমিশন নিতে পারো। চলো পরের পয়েন্ট দেখো, পঞ্চশীল নীতি। 1954 সালের এপ্রিল মাসে ভারত চীন সম্পর্ক নির্ধারণের জন্য যে পঞ্চশীল নীতি গ্রহণ করা হয় জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তোলার ব্যাপারে, তা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসাবে স্বীকৃতি পায়। পঞ্চশীলের আদর্শগুলি হলো, 1 নম্বর হচ্ছে ভূখণ্ডগত অখণ্ডতা এবং সার্বভৌমিকতা সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন, 2 হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান, 3 হচ্ছে অনাক্রমণ, 4 অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, 5 হচ্ছে সাম্য ও পারস্পরিক সাহায্য। তারপরে বলা হচ্ছে দেখো বান্দুং সম্মেলন। জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে অপর একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হলো 1955 সালে ইন্দোনেশিয়ার বান্দুংয়ে অনুষ্ঠিত আফ্রো এশীয় দেশগুলির এক ঐতিহাসিক সম্মেলন। এই সম্মেলনে যে 29টি দেশ যোগ দিয়েছিল তার মধ্যে সবাই যে জোট নিরপেক্ষ ছিল তা নয়। পাকিস্তান, তুরস্ক, ইরান, ইরাক, ফিলিপিন্স, থাইল্যান্ডের মতো সামরিক জোটবদ্ধ রাষ্ট্রগুলিও এই সম্মেলনে যোগ দেয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, উপস্থিত দেশগুলির মধ্যে পারস্পরিক বিরোধের জন্য এই সম্মেলন পুরোপুরি সাফল্য লাভ না করতে পারলেও, এখানে করতে একটা লিখে দেবে, সাফল্য লাভ করতে না পারলেও, দেখো এটা লেখো আরেকবার, যে এখানে উপস্থিত দেশগুলির মধ্যে পারস্পরিক বিরোধের জন্য এই সম্মেলন পুরোপুরি সাফল্য লাভ করতে না পারলেও এই সম্মেলনের ফলে জোট নিরপেক্ষতার নীতির ভিত্তি সুদৃঢ় হয়। তারপরে বলা হচ্ছে দেখো বেলগ্রেড সম্মেলন। 1960-এর দশকের শুরু থেকে জোট নিরপেক্ষ নীতির সমর্থক দেশগুলিকে নিয়ে একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়। যুগোস্লোভিয়ার মার্শাল টিটো, ইজিপ্ট মানে হচ্ছে মিশর, ইজিপ্টের নাসের, ভারতের জওহরলাল নেহরু, ইন্দোনেশিয়ার সুকর্ণ প্রমুখ নেতাদের চেষ্টায় 1961 সালের সেপ্টেম্বর মাসে যুগোস্লোভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম জোট নিরপেক্ষ দেশের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে 25টি জোট নিরপেক্ষ দেশের প্রতিনিধি যোগদান করেন। এই সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষতার ধারণাটি একটি প্রাতিষ্ঠানিক রূপ পায়। তাই এই বেলগ্রেড সম্মেলনকে জোট নিরপেক্ষ আন্দোলন প্রতিষ্ঠার সূচক বলে মনে করা হয়।
তারপরে কি বলা হচ্ছে দেখো, বেলগ্রেড সম্মেলনের পর প্রায় 3 বছর অন্তর পৃথিবীর বিভিন্ন দেশে জোট নিরপেক্ষ দেশগুলির শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয় কায়রোতে 1964 সালে। কায়রো সম্মেলনের পরবর্তী কয়েকটি বছর এমন কিছু ঘটনা ঘটে যা জোট নিরপেক্ষ আন্দোলনের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তোলে। যাই হোক, শেষ পর্যন্ত সমস্যা কাটিয়ে উঠতে দেরি হলেও তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় 1970 সালে। দেখো কোথায়, লুসাকাতে। অন্তঃপরে নিয়মিতভাবে প্রতি 3 বছর অন্তর সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারে হচ্ছে দেখো আন্দোলনের প্রাসঙ্গিকতা। বর্তমান বিশ্বে জোট নিরপেক্ষ আন্দোলনের কোনো প্রাসঙ্গিকতা বা গুরুত্ব আছে কি না তা নিয়ে বিতর্ক রয়েছে। এই নিয়ে বিতর্কের সূত্রপাত 1991 সালে সোভিয়েত ইউনিয়নের বিপর্যয়ের পর থেকে। যারা বলেন বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের কোনো প্রাসঙ্গিকতা নেই, তারা নিম্নলিখিত যুক্তির অবতারণা করে থাকেন। প্রথমত, ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপটে জোট নিরপেক্ষতার উদ্ভব ঘটে। দুই মহাশক্তিধর রাষ্ট্র নিজেদের মধ্যে রেষারেষি করে বিশ্বকে প্রায় ধ্বংসের মুখে এনে দাঁড় করিয়েছিল। এই পরিস্থিতিতে নিজেদের সার্বভৌমিকতাকে রক্ষা করতে জোট নিরপেক্ষতার প্রয়োজন ছিল। এখন ঠান্ডা যুদ্ধের দিন শেষ, দ্বিমেরুবাদের অবসান হয়েছে, তাই নির্জোট আন্দোলনের প্রাসঙ্গিকতা নেই। তারপরে পয়েন্ট কি আছে দেখো, দ্বিতীয়ত বলা হচ্ছে পূর্বে নির্জোট আন্দোলনের উদ্দেশ্য ছিল দুই শিবির থেকে সমদূরত্ব বজায় রাখা, কিন্তু বর্তমানে শক্তিধর রাষ্ট্র বলতে মার্কিন যুক্তরাষ্ট্র, তার বিরুদ্ধাচরণ করা সম্ভব নয়, বরং তার সাহায্য নিতেই হবে। এই অবস্থায় জোট নিরপেক্ষতা নীতির আর প্রাসঙ্গিক নয়। তারপরে কি বলা হচ্ছে, তৃতীয়ত, নির্জোট আন্দোলন সমদূরত্ব বজায় রাখলেও তাদের পেছনে সোভিয়েত ইউনিয়নের প্রচ্ছন্ন মদত ছিল। এখন সোভিয়েত ইউনিয়ন নেই, তাই জোট নিরপেক্ষ গোষ্ঠী তাদের পরম বন্ধুকে হারিয়ে দুর্বল হয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির কাছে তাদের আন্দোলন টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। তারপর দেখো, এই আন্দোলন প্রাসঙ্গিকতা হারায়নি। একথা সত্য, জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে ওঠার সময় যে আন্তর্জাতিক পরিস্থিতি ছিল তার ব্যাপক পরিবর্তন ঘটেছে। তার মত বলছে তাতে মনে হতে পারে জোট নিরপেক্ষতার প্রয়োজন নেই, কিন্তু বাস্তবে বিশ্বের রাজনীতিতে অশনির সংকেত দেখা দিচ্ছে। তাতে অনেকে মনে করে জোট নিরপেক্ষ আন্দোলন প্রাসঙ্গিকতা হারায়নি। প্রথমত, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের দাপট ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। জোট নিরপেক্ষ দেশগুলির কোণঠাসা হয়ে পড়েছে। এর মোকাবিলা করার জন্য জোট নিরপেক্ষ দেশগুলিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দ্বিতীয়ত, তৃতীয় বিশ্বের সদস্য অনেক বেশি হওয়ার সত্ত্বেও তারা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে পারছেন না। একমাত্র নির্জোট আন্দোলনকে শক্তিশালী করে তাদের আসন পাকাপাকি করতে পারে। তৃতীয়ত, রাজনৈতিক ক্ষেত্রে ঠান্ডা লড়াইয়ের অবসান হলেও অর্থনৈতিক ক্ষেত্রে নতুন করে ঠান্ডা লড়াই শুরু হয়েছে। উন্নত ও উন্নয়নশীল দেশগুলির মধ্যে অর্থনৈতিক সংঘাত শুরু হয়েছে। এই অবস্থায় নির্জোট আন্দোলনকে বাঁচিয়ে রেখে অর্থনৈতিক লড়াই চালাতে হবে। চতুর্থ, শক্তিধর রাষ্ট্রগুলি পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে যাচ্ছে, অথচ অন্যদের বাধা দিচ্ছে। পরমাণু অস্ত্রের সম্প্রসারণ রোধ চুক্তিতে স্বাক্ষর দেওয়ার জন্য ভয় দেখাচ্ছে। এই জন্য তৃতীয় বিশ্বের দেশগুলিকে সংঘবদ্ধ হয়ে জোট নিরপেক্ষ আন্দোলন চালিয়ে যেতে হবে। মূল্যায়ন কি বলা হচ্ছে দেখো, জোট নিরপেক্ষ আন্দোলন তৃতীয় বিশ্বের দেশগুলি সামিল হয়েছিল, আজও তাদের সংঘবদ্ধ থাকতেই হবে। এটিই তাদের অস্তিত্বের লড়াই। পশ্চিমী শক্তি তাদের ঐক্যকে ভাঙতে সচেষ্ট। জোট নিরপেক্ষ দেশগুলিকে এ ব্যাপারে সচেষ্ট থাকতে হবে, কারণ জোটবদ্ধতার বিকল্প হলো সম্মিলিত বিনষ্টি। এই ছিল তোমাদের আজকের ক্লাস।